আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 4। ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনবে বিশেষজ্ঞ। যোদ্ধাদের সুড়ঙ্গ থেকে বের করার ব্যবস্থার আহ্বান ফিলিস্তিনি গোষ্ঠীর। হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৫৫, এখনও নিখোঁজ ২৭৯ জন। ইমরান খান সুস্থ আছেন গুজব উড়িয়ে বলল পাকিস্তান কারা কর্তৃপক্ষ। তাইওয়ান ইস্যুতে চীন জাপানের মধ্যে উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 4। যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ ও উত্তরাংশের গাজা সিটিতে রাতভর ভারী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আল জাজিরার খবরে বলা হয়েছে এসব হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষরা অভিযোগ করেছেন 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি ইসরায়েল ইতোমধ্যে 500 শতাধিকবার লঙ্ঘন করেছে। বুধবার একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় রাফাহর পূর্বাঞ্চলে একটি টানেল থেকে বের হওয়া 6 ফিলিস্তিনি যোদ্ধাটি তারা নজরদারি ক্যামেরায় শনাক্ত করে। পরে ইসরায়েলি বিমান বাহিনী টানেল থেকে বেরিয়ে আসা যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে 4 জন নিহত হয় এবং 2 জনকে জীবিত আটক করা হয়। টেলিগ্রামে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে আরও জানানো হয় হামলার পর নাহাল ব্রিগেডের সৈন্যরা ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করে। ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনবে বিশেষজ্ঞ। ইউক্রেনে রাশিয়ার বিজয় ইউরোপীয় অভিজাতদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ব্লগার ও আইটি পরামর্শদাতা জোসেফ শোটেজম্যান। বৃহস্পতিবার 27 নভেম্বর তাসের সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের রাজনৈতিক শ্রেণী কেবল ভূ রাজনৈতিক সুবিধার জন্যই নয়, বরং একটি বৃহত্তর বিশ্বায়নবাদী প্রকল্প টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। শোটেজম্যান বলেন, ইউরোপীয় অভিজাতরা আশঙ্কা করে যে রাশিয়াকে দুর্বল করতে ব্যর্থ হলে পশ্চিম বিশ্বে তাদের প্রভাব ক্ষয় হবে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে ক্রমবর্ধমান জনসাধারণ উৎসাহিত হবে। তিনি উল্লেখ করেন, বছরের পর বছর রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে ব্রাসেলসে অনেকেই এমন পদে আরামে বসে আছেন যেখানে কোনো জবাবদিহিতা নেই। অন্যদিকে কিয়েভের বিবদমান কর্তৃপক্ষ ধরে নিয়েছে যে তাদের নিজস্ব অখামতি বজায় থাকবে। উনি বলেন, অহংকার, নির্ভরশীলতা এবং মাঝে মাঝে প্রকাশিত পলায়নবাদে উজ্জীবিত এই পরিবেশে শাসক গোষ্ঠী নিশ্চিত যতক্ষণ তারা ক্ষমতায় থাকবে ততক্ষণ তারা লাভবান হবে। এর পরিণতি সাধারণ জনগণকে ভোগ করতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট মীমাংসার জন্য 28 দফা পরিকল্পনা প্রস্তাব করেছিল। এই প্রস্তাব কিয়েভ এবং ইউরোপে মার্কিন অংশীদারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল। 23 নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় পক্ষ এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। আরবিসি ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী কিয়েভের প্রতিনিধিরা ওয়াশিংটনের প্রস্তাবিত বেশিরভাগ কর্মসূচিতে একমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকে আলোচনার জন্য কিছু মূল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। যোদ্ধাদের সুড়ঙ্গ থেকে বের করার ব্যবস্থার আহ্বান ফিলিস্তিনি গোষ্ঠী। গাজার রাফাতে সুড়ঙ্গে আটকে পড়েছেন যোদ্ধারা। তাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হাম্মাস। বুধবারে আহ্বান জানায় তারা। গত মাসে হাম্মাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফার সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 যোদ্ধা আটকে পড়েন। এর মধ্যে কিছু যোদ্ধা বের হওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে অন্তত 20 জনকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপরই হাম্মাস আহ্বান জানালো। হাম্মাস এক বিবৃতিতে বলেছে, আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা ইসরায়েলকে দায়ী করছি। আমাদের সন্তানরা যেন বাড়িতে ফিরতে পারে সে ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানাচ্ছি। যুদ্ধবিরতির পরেও রাফার প্রায় পুরো অংশ ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে তারা কথিত হলুদ সীমারেখা তৈরি করেছে। কোনো চিহ্ন না থাকলেও কাল্পনিক এই সীমারেখা পার হলেই ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি বা বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এদিকে মধ্যস্থতাকারীরা হাম্মাসের এসব যোদ্ধাকে নিরাপদ প্রস্থান দেওয়ার চেষ্টা চালিয়েছিল, কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটির বিরোধিতা করছেন। এই দখলদার দাবি করেছেন হাম্মাসের যোদ্ধাদের তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। তবে হাম্মাস এক বিবৃতিতে জানিয়েছে তারা কখনো ইসরায়েলিদের কাছে আত্মসমর্পণ করবে না। হংকংয়ে আগুনে নিহত বেড়ে 55, এখনও নিখোঁজ 279 জন। হংকংয়ের তাইপে ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে এ পর্যন্ত কমপক্ষে 55 জন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এখনও 279 জনের খোঁজ মেলেনি। এছাড়া ভবন থেকে উদ্ধার করা বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি। একটি নির্মাণ কোম্পানির 3 জন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 2 জন
পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ যেমন বাঁশ বা পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে। ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত 18 ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন 800-রও বেশি দমকল কর্মী কাজ করছেন। তাইপো ডিস্ট্রিক্টের এই ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। 8টি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স, প্রতিটি ভবন 31 তলা উঁচু। 2021 সালের সরকারি আদমশুমারি অনুযায়ী এই আবাসিক কমপ্লেক্সে প্রায় 4600 মানুষের জন্য 1984টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 1983 সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে সংস্কার কাজ চলছিল। ভবনগুলো বাইরে থেকে বাঁশের আচ্ছাদন দিয়ে ঢাকা ছিল। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 এই কমপ্লেক্সে আগুন লাগে। বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে বাঁশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে এই আগুনকে লেভেল 5 হিসেবে চিহ্নিত করেছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট। সবশেষ 17 বছর আগে হংকংয়ে এমন ব্যাপক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে রাতভর জরুরি উদ্ধার কর্মসূচি অব্যাহত ছিল। সে সময় একজন শিশু এবং একজন বয়স্ক বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়েছে। ইমরান খান সুস্থ আছেন গুজব উড়িয়ে বলল পাকিস্তান কারা কর্তৃপক্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রামালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল। তবে গতকাল বুধবার গুজব উড়িয়ে দিয়ে কারা কর্তৃপক্ষ বলেছে তিনি এখনো কারাগারেই আছেন, সুস্থ আছেন। এদিকে ইমরানের মৃত্যু নিয়েও ইন্টারনেটে গুজব ছড়িয়েছে বলে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে কারাগার থেকে তাকে স্থানান্তর সম্পর্কিত কোনো খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে ইমরানের স্বাস্থ্য নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন, তার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ইমরান খান 2023 সালের অগস্ট থেকে কারাগারে আছেন। 2022 সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ইমরান খান কারাগারে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন তা খাজা আসিফ কখনো পাননি। তার জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা কোনো 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। খাজা আসিফ আরও দাবি করেন ইমরান খানের জন্য টেলিভিশন রয়েছে, তিনি যে কোনো চ্যানেল দেখতে পারেন, তার জন্য শরীরচর্চার যন্ত্রও আছে। অথচ আমরা কারাগারে থাকতে ঠান্ডায় মেঝেতে ঘুমাতাম, জেলের খাবার খেতাম, শুধু 2টো কম্বল পেতাম, এমনকি গরম পানিও ছিল না। খাজা আসিফ আরও বলেন ইমরান খানের জন্য বড় বিছানা এমন নরম তোষকের ব্যবস্থা করা হয়েছে। তিনি কারাগারের লাউডস্পিকারে নিজের বক্তৃতাও শুনতে পারবেন। তাইওয়ান ইস্যুতে চীন জাপানের মধ্যে উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। চীনের সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন আলোচনায় যুক্ত 2 জাপানি সরকারি কর্মকর্তা। খবর রয়টার্সের। সম্প্রতি জাপানি পার্লামেন্টে প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেন চীন যদি তাইওয়ানে সামরিক হামলা চালায় তবে জাপানও সামরিকভাবে জবাব দিতে পারে। এই মন্তব্যের পরই বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানায় এবং 2 দেশের সম্পর্ক নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি কর্মকর্তারা জানান মঙ্গলবার ট্রাম্প তাকাইচির ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট উত্তেজনা আর না বাড়ানোর অনুরোধ জানান। তবে তিনি কোনো নির্দিষ্ট দাবি করেননি এবং চীনের মন্তব্য প্রত্যাহারের চাপও দেননি। জাপান সরকারও মন্তব্য প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে বলে জানিয়েছে। জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব মিনুর কিহারা এই বিষয়ে রয়টার্সের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। টোকিওর কিছু নীতি নির্ধারক মনে করছেন চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি রক্ষায় ট্রাম্প হয়তো তাইওয়ান ইস্যুতে তুলনামূলক নরম অবস্থান নিতে চান। এতে জাপানি নিরাপত্তা উদ্বেগ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। ট্রাম্প তাকাইচির কথোপকথনের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে শি জানান বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় তাইওয়ানের চীনে ফিরে আসা একটি মূল লক্ষ্য। তবে দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে পরিচালিত তাইওয়ান এতদিন ধরে বলে আসছে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানি জনগণের।